আরশ পাশে ফিরে কপালে হাত দিয়ে বলল, ও শিট, শেষ পর্যন্ত তোমার মতো একটা স্টুপিট আমার বউ। এমন জানলে আমি জীবনেও কবুল বলতাম না। উদ্ধৃতি চিহ্ন। আপনার মতো একটা অসভ্য বজ্জাত রাক্ষসের সাথে আমার বিয়ে হল? জীবনে কি এমন পাপ করলাম যে আপনাকেই আমার বর হতে হল? যদি জানতাম আপনিই আমার বর আমি তো মরে গেলেও কবুল বলতাম না। উদ্ধৃতি চিহ্ন। হাউ ডেয়ার ইউ? এই তোমার সাহস কিভাবে হয় আমার সাথে এভাবে কথা বলার? যেখানে আরশ খানের সামনে দাঁড়িয়ে সবাই কথা বলতেই ভয় পায় সেখানে তুমি আমাকে এভাবে ইনসাল্ট করছো। তোমার স্পর্ধা দেখে আমি জাস্ট অবাক হয়ে যাই। তোমার তো রাজকপাল যে খান বাড়ির বউ হয়ে এসেছ, মাঝে দিয়ে আমার কপালটা পড়ল। উদ্ধৃতি চিহ্ন। প্রথমত সাহসের কথা আসছে কোথা থেকে আমি তো সেটাই বুঝতে পারছি না। শুনুন, আপনি আমার এক্স বস ওকে? বস ছিলেন, অতীত হয়ে গেছে সেটা। বর্তমানে তো আর বস নন, তাই না? সো আপনাকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না। দ্বিতীয় কথা হলো, কি বললেন আপনি? আমার রাজকপাল? হাউ ফানি। আপনার মনে একবারও প্রশ্ন জাগল না আমার ভাগ্য কত লেভেলের খারাপ হলে আপনার মতো খারুশকে বিয়ে করতে হলো শেষ পর্যন্ত? আর আপনি এরকমভাবে আরশ খান বলে লাফাচ্ছেন, মনে তো হচ্ছে আপনার নাম আরশ খান নয়, শাহরুখ খান। উদ্ধৃতি চিহ্ন। শাহরুখ খান না হলেও তার চেয়ে কমও কিন্তু নই। না হলে তো আর আমাকে পটানোর জন্য কফি বানিয়ে নিতে না, তাই না মিস? সরি, এখন তো আপনি মিস নন, মিসেস খন। কথাটা শুনে অবনী খুব ভালো করেই বুঝতে পারেছে আরশ তাকে আবারও ইনডিরেক্টলি ইনসাল্ট করছে। মনে মনে ভাবছে সব হয়েছে ওই মাথা মোটা রূপার বুদ্ধিতে। বুদ্ধি তো নয়, যত সব কুবুদ্ধি। রূপা আর জিসান অবনীর বেস্ট ফ্রেন্ড। তিনজন একই অফিসে জব করত। অবনী সব সময় কাজের মাঝে একটা না একটা ভুল করেই যেত, আরও সেজন্যই অবনীকে নানারকমভাবে সবার সামনে অপমান করত। একদিন অবনী অফিসে এসে বসতে না বসতে আরশ বলল, মিস অবনী, সমস্যা কি আপনার? উদ্ধৃতি চিহ্ন। কি স্যার, কোনো সমস্যা নেই তো। উদ্ধৃতি চিহ্ন। প্রত্যেকটা দিন আপনি লেট করে আসেন, তারপরও বলছেন কোনো সমস্যা নেই। তার মধ্যে প্রতিটা ফাইলের মধ্যে কোনো না কোনো ভুল করেই রেখেছেন, একটা ফাইলও আপনি ঠিকঠাক করছেন না। আমি তো বুঝতেই পারছি না আপনি কাজকে পছন্দ করছেন না নাকি কাজ আপনাকে পছন্দ করছে না। সরি স্যার, আর ভুল হবে না। এবার থেকে প্রতিটা কাজ ঠিকঠাক মতোই করব। উদ্ধৃতি চিহ্ন। সরি। আর কতদিন পর্যন্ত সরি বললে আপনার সরি বলাটা সার্থক হবে? ডেইলি 1000 বার সরি বলেন, তারপরও যেই লাউ সেই কদু। উদ্ধৃতি চিহ্ন। স্যার, এবারই শেষ সরি। উদ্ধৃতি চিহ্ন। জাস্ট ইম্পসিবল। কথাটা বলে আরশ চলে যায়। আরশ যেতেই অবনী বলল, দেখেছিস কত বড় অসভ্য লোক, এসে বসতে না বসতেই ওয়াজ করা শুরু করে দিয়েছে। উদ্ধৃতি চিহ্ন। জিসান মজা করার জন্য বলল, ঠিকই তো বলেছে। স্যার যে তোর চাকরিটা বাঁচিয়ে রেখেছে এইটাই তো তোর পরম সৌভাগ্য। উদ্ধৃতি চিহ্ন। তোর মতো বন্ধুর চেয়ে 10টা শত্রু থাকা অনেক ভালো। তুই আর আমার সাথে কথা বলতে আসবি না। উদ্ধৃতি চিহ্ন। তাহলে তো ভালোই হবে, রোজ রোজ তোর প্যারা থেকে বেঁচে যাব। তুই আমাকে যেই প্যারা দিস, আমার গার্লফ্রেন্ডও আমাকে এত প্যারা দেয় না। এই কি বললি তুই? সামান্য একটু কাজে হেল্প করতে বলি আর অমনি এটা প্যারা হয়ে গেল তোর কাছে? উদ্ধৃতি চিহ্ন। রূপা ওদের ঝগড়া করতে দেখে বলল, এই তোরা থামবি? এভাবে বাচ্চাদের মতো ঝগড়া করছিস কেন? উদ্ধৃতি চিহ্ন। রূপার কথায় অবনী বলল, আমি ঝগড়া করছি? ঝগড়া তো করছে ওই জিসানের বাচ্চা। আমি মরি আমার জ্বালায়, আর এই বেয়াদবটা ওই বজ্জাত বসের হয়ে চামচামি করতে আসছে। তোরা জানিস খারুসটা এখন আমার স্বপ্নেও আসা শুরু করছে। উদ্ধৃতি চিহ্ন। অবনীর কথা শুনে রূপা আর জিসান বলল, কি? হ্যাঁ রে, সত্যি বলছি। এই বসটা যেদিন থেকে আমার জীবনে এসেছে সেদিন থেকেই আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। আমি যেটাই করি সেটাই সমস্যা। এটা করছো কেন, এটাতে মিস্টেক। ওটা করছো কেন, ওটাতে মিস্টেক। আমার সব কিছুতেই ভুল খুঁজে পাইউনি। এমনকি স্বপ্নের ঘরে দেখি ওই বজ্জাত বস আমার চুলের মুঠিটা অবনী রূপার চুল ধরে এমন জোরে টেনে ধরে বলল, এভাবে ধরে আমাকে এমন জোরে ছুঁড়ে মারল আমার ঘুমটাই ভেঙে গেল। শুধু তাই নয়, চোখ মেলে দেখি আমি খাটের নিচে পড়ে আছি। রূপা বলল, আরে তুই কি এখন আমার চুল ছিঁড়ে ফেলবি নাকি? রূপার কথায় অবনীর হুঁশ ফিরল। অবনী তৎক্ষণাৎ রূপার চুল থেকে হাত সরিয়ে নিয়ে বলল, সরি। আসলে ওই বজ্জাত বস স্বপ্নে যেভাবে আমার চুল ধরে টানতে ছিল আমি জাস্ট তোকে সেটা প্র্যাকটিক্যালি দেখাইলাম। আমার কি ইচ্ছে আছে জানস? উনি যেভাবে আমার স্বপ্নে এসে আমাকে খাট থেকে নিচে ফেলে দিল ঠিক তেমনি আমিও একদিন উনার স্বপ্নে যাব।
আর স্বপ্নের মধ্যে উনার চুলের মুঠি ধরে ঘুরাতে ঘুরাতে রূপা আর জিসান অবনীকে ইশারা করে বলছে, পেছনে পেছনে, উদ্ধৃতি চিহ্ন, আরে পেছনে থেকেই তো উনার চুলগুলো তো বড় তাই না, উদ্ধৃতি চিহ্ন। জিসান বলল, হ্যাঁ আগে পেছনে। পুরো কথা শেষ করতে না দিয়ে অবনী বলল, আরে তুই আগে আমার ইচ্ছেটা শোন, উনি তো স্বপ্নের মধ্যে আমার চুলের মুঠি ধরে ফ্লোরে ফেলেছিল আর আমি উনার চুলের মুঠি ধরে ডিরেক্ট বাংলাদেশের বাইরে পাঠিয়ে দিব, উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে পাশে ফিরতেই আরশকে দেখে অবনীর কলিজা কেঁপে উঠল। সবাই একসাথে আরশকে সরি স্যার বলল। আরশ হাতের ইশারায় জিসান আর রূপাকে বসতে বলল। মিস অবনী, কি যেন বলছিলেন আপনি? চুপ হয়ে গেলেন কেন? বলুন, আমিও একটু আপনার স্বপ্ন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে চাই। কি ব্যাপার, আপনি চুপ করে আছেন কেন? আমি আসার সাথে সাথে আপনার স্বপ্নও কি ঘুরতে ঘুরতে বাংলাদেশের বাইরে চলে গেছে? সশরী স্যার, স্যার আমার চাকরিটা কি আছে না গেছে? উদ্ধৃতি চিহ্ন। অবনীর কথায় আরশ প্রত্যুত্তর না করে সবাইকে কনফারেন্স রুমে আসতে বলে চলে গেল। মূলত আরশ তখন একটু সামনে এগিয়ে আবার ব্যাক করেছিল ওদের কনফারেন্স রুমে ডাকার জন্য। কিন্তু এসে যা শুনল তাতে সে হাসবে নাকি কাঁদবে সেটাই বুঝে উঠতে পারছে না। দোস্ত আমার চাকরিটা বাঁচা প্লিজ, উদ্ধৃতি চিহ্ন। আরে ধুত, তোর জন্য সব সময় আমরা ফেসে যাই, উদ্ধৃতি চিহ্ন। তারপর তারা কনফারেন্স রুমে যায়। একটা নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা শেষে আরশ হাতে একটা কলম ঘুরাতে ঘুরাতে বলল, মিস্টার জিসান, যখন আপনি কাজ করেন আপনার পাশে যদি একটা ফাটা স্পিকার বাজতে থাকে তখন আপনি কিভাবে কাজ করবেন? কেন স্যার, কানে তুলো বুঝে নিব, উদ্ধৃতি চিহ্ন। নো নো নো, ইট রং ডিসিশন মিস্টার জিসান। কানে তুলো বুঝে বসে থাকলে তো হবে না। আপনার উচিত শব্দটা যেখানে থেকে আসছে সেখানে তৎক্ষণাৎ টেপ মেরে দেওয়া, উদ্ধৃতি চিহ্ন। তা কিভাবে সম্ভব স্যার? আওয়াজটা যদি কোনো মাইক থেকে আসে সেখানে কি করে টেপ মারব, উদ্ধৃতি চিহ্ন। সম্ভব জিসান, সবই সম্ভব। আপনি একটু চোখ কান খোলা রাখলে আশেপাশেই টেপ লাগানোর মতো মাইক পেয়ে যাবেন, উদ্ধৃতি চিহ্ন। কথাটা অবনীর দিকে তাকিয়েই বলল। অবনীর বুঝতে বাকি রইল না কথাটা আরশ তাকে উদ্দেশ্য করেই বলেছে। অবনী জিসানের কানের কাছে ফিসফিস করে বলল, স্যার কথাটা আমাকে উদ্দেশ্য করেই বলেছে তাই না রে, উদ্ধৃতি চিহ্ন। জিসান আরশের দিকে তাকিয়ে হালকা বোকা হেসে দাঁত চেপে আস্তে করে বলল, চুপ থাক, তোর দুটো পায়ে পড়ি, উদ্ধৃতি চিহ্ন। কনফারেন্স রুম থেকে এসে অবনী রূপাকে বলল, দোস্ত এসব প্রজেক্ট নিয়ে কোনো আইডিয়াই তো আমার মাথায় আসতেছে না। এসব নিয়ে ভাবতে ভাবতে আমার মাথাটা শেষ। তার মধ্যে ২৪ ঘন্টা ভয় থাকি কখন এই বজ্জাত বশকোন নালিশ নিয়ে আসে। তুই বরং একটা কাজ কর, কোনোভাবে স্যারকে পটানোর চেষ্টা কর, তাহলে তো রাজাও তোর, রাজ্যও তোর, উদ্ধৃতি চিহ্ন। বললেই হল, এতে করে স্যার যদি রেগে আমাকে অফিস থেকে বের করে দেয়, উদ্ধৃতি চিহ্ন। আরে কিছুই হবে না, তুই জাস্ট একটু সেজেগুজে কফি বানিয়ে স্যারের জন্য নিয়ে যাবি, তারপর স্যারের সাথে ভাব করে নিবি, উদ্ধৃতি চিহ্ন। সত্যি বলছিস? এমন করলে সত্যি কাজ হবে? আরে হ্যাঁ রে বাবা, আমি সিনেমাতেও এরকম অনেক কাহিনী দেখেছি, সেজন্যই তো তোকে বুদ্ধিটা দিলাম, উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে একটু ট্রাই করে দেখি, উদ্ধৃতি চিহ্ন। পরদিন আরশ তার চেয়ারে বসে ফাইল চেক করছিল কিন্তু অবনী কোনো পারমিশন ছাড়াই তার কেবিনে ঢুকতেই অবাক হয়ে বলল, কি ব্যাপার মিস অবনী, আপনি কোনো পারমিশন ছাড়াই এভাবে আমার কেবিনে চলে আসলেন কেন? অবনী একটু এগিয়ে গিয়ে বলল, স্যার আপনার কফি, উদ্ধৃতি চিহ্ন। কি ব্যাপার, আপনি এরকম বেঁকে দাঁড়িয়ে আছেন কেন, সমস্যা কি, উদ্ধৃতি চিহ্ন। অবনী থতমত খেয়ে বলল, কিছু না স্যার, কোমরা একটু ব্যথা করছিল তাই। কি বলেন, এত অল্প বয়সেই বুড়ো হওয়ার আভাস পাচ্ছেন? আর আমার জানেমান এখনও স্ট্রং বিউটিফুল লেডি, উদ্ধৃতি চিহ্ন। বুড়ি হওয়ার কথা শুনে অবনীর একটু রাগ হল, কারণ সে তো একটু স্টাইলিশ হয়ে দাঁড়াতে চেয়েছিল। কিন্তু শেষের কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। অবনী তড়িৎ গতিতে জিজ্ঞেস করল, আপনার জানেমান মানে আপনার গার্লফ্রেন্ড আছে? না, আমার দাদুই আমার একমাত্র জানেমান, উদ্ধৃতি চিহ্ন। দাদুর কথা শুনে অবনী একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, ও আচ্ছা তাই বলুন, উদ্ধৃতি চিহ্ন। অবনী একটু আমতা আমতা করে বলল, স্যার আপনার কি গার্লফ্রেন্ড আছে? ওয়াট দাঁতে দাঁত চেপে কথাটা বলল আরশ। অবনী বোকা বোকা হেসে বলল, নেই তাই না, আমারও কোনো বয়ফ্রেন্ড নেই। অবনীর কথা শুনে আরশের আর বুঝতে বাকি রইল না অবনী কি মিন করতে চাইছে।
আরশ বলল, মিস অবনী। উদ্ধৃতি চিহ্ন, জি স্যার। উদ্ধৃতি চিহ্ন, তামান্নাকে চিনেন নিশ্চয়ই। উদ্ধৃতি চিহ্ন, কোন তামান্না স্যার? আমার পিএ ছিল। উদ্ধৃতি চিহ্ন, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। উদ্ধৃতি চিহ্ন, ও কিন্তু আমার প্রেমে পড়েছিল। একেবারে ঝাঁপিয়ে পড়েছিল। তারপর, উদ্ধৃতি চিহ্ন, থাক থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। বোকা হাসি দিয়ে কথাটা বলল অবনী। গুড, আপনি এবার আসতে পারেন প্লিজ, বলে অবনীকে দরজাটা দেখিয়ে দিল। অবনী লজ্জা পেয়ে গেল আর মনে মনে রাগ হল রূপার উপর। যাওয়ার সময় আরশ পেছনে থেকে ডেকে বলল, যাওয়ার আগে কফিটা রেখে যান। উদ্ধৃতি চিহ্ন, অবনী এক প্রকার ইচ্ছে করেই পড়ে যাওয়ার ভান করে আরশের গায়ে কফি ঢেলে দিল। উদ্ধৃতি চিহ্ন, সরি সরি সরি, স্যার আমি সত্যিই আপনার গায়ে কফি ফেলতে চাইনি। উদ্ধৃতি চিহ্ন, আরশ রাগী দৃষ্টিতে অবনীর দিকে তাকিয়ে বলল, গেট লস্ট। উদ্ধৃতি চিহ্ন, কিন্তু স্যার, আইসে গেট লস্ট। আরশের রাগ দেখে অবনী দ্রুত চলে আসে। বর্তমান, আরশের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে অবনী। বাহ, মিসেস খান আপনি তো দেখছি ভাবনার রাজ্যে হারিয়ে গেলেন। ও আচ্ছা, মনে করার চেষ্টা করছেন নিশ্চয়ই। ঠিক আছে, আমিও একটু সাহায্য করি আপনাকে। মেরুন কালারের টপস পরে জোকারের মতো সেজেগুজে আমার সামনে এসেছেন মনে আছে নিশ্চয়ই। উদ্ধৃতি চিহ্ন, এই একদম বাজে কথা বলবেন না। আপনার মতো একটা লোকের প্রেমে পড়ব আমি? আমি কেন কোনো গলো আপনার প্রেমে পড়তে চাইবে না? আর আমি কেন আপনাকে পটাতে চাইব? আমি জাস্ট আপনাকে বলেছিলাম আপনার গার্লফ্রেন্ড আছে কিনা। তার মানেই কি আমি আপনার প্রেমে পড়ে গেলাম? আমার তো মনে হচ্ছে আপনিই আমার প্রেমে পড়েছিলেন, তাই আমি কিরকম জামা পরেছি কোন কালার পরেছি সব মনে রেখে দিয়েছেন। উদ্ধৃতি চিহ্ন, হা হা হা, নাইস জোকস, প্রেমে পড়ব তাও আবার তোমার। সত্যি ইউ আর সো ফানি গার্ল। তুরিমি যেভাবে জোকারের মতো সং সেজে আমার সামনে গিয়েছিলে আমি কেন যে কেউই তোমার ওই অস্কার প্রাপ্ত সাত জন্মেও ভুলতে পারবে না। আর এত কথা কিভাবে বলতে পারো তুমি? মনে তো হচ্ছে কোনো স্বৈরাচার শাসকের অধীনে ছিলে, নতুন করে বাক স্বাধীনতা ফিরে পেয়েছ। উদ্ধৃতি চিহ্ন, এক্সাক্টলি তাই, স্বৈরাচার শাসকের অধীনেই ছিলাম, আর সেই স্বৈরাচার শাসক হলেন আপনি। উদ্ধৃতি চিহ্ন, তোমার সাথে তর্ক করার কোনো ইচ্ছেই আমার নেই বুঝেছ? আপনার সাথে তর্ক করারও কোনো ইচ্ছে আমার নেই বুঝেছেন আপনি? আমার ঘুম পাচ্ছে, গুড নাইট। উদ্ধৃতি চিহ্ন, গুড নাইট? তোমার মতো একটা মেয়ে যার জীবনে থাকে তার রাত শুভ হয় কি করে? আজ থেকে প্রতিটি রাতই আমার অশুভ কাটবে। কথাটা বলে আরশ ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। আরশ ওয়াশরুম থেকে বের হলে অবনী বলল, আমি কি পরব? কাবার্ডে শাড়ি রাখা আছে। দাদু আমার শত্রুর জন্য অতি যত্ন করে কতগুলো শাড়ি রেখে দিয়েছে। উদ্ধৃতি চিহ্ন, শাড়ি? আমি তো শাড়ি পরতে জানি না। উদ্ধৃতি চিহ্ন, কেন, তুমি নাকি গুণবতী রূপবতী? দাদুর কথা শুনে তো আমি নিজেই ইমাজিন করছিলাম কত জানি রূপতী আর গুণবতী আমার বউ। শেষে কিনা তোমার মতো একটা ঢের সামার বউ। জীবনে শত্রুকেও উপদেশ দিব যাতে না দেখে কখনো বিয়ে না করে। তুমি আমার বউ, এটা যদি আমার অফিসের সবাই জানে লজ্জায় তো আমার নাক কাটা যাবে। উদ্ধৃতি চিহ্ন, তাহলে তো ভালোই হবে। আমার তো জাস্ট ইমাজিন করতে ইচ্ছে করছে যখন আপনার নাক থাকবে না তখন আপনাকে দেখতে ঠিক কেমন লাগবে। মসো এক্সাইটেড। উদ্ধৃতি চিহ্ন, জাস্ট শাট আপ। স্টুপিডের মতো কথা না বলে গিয়ে চেঞ্জ করে এসো। উদ্ধৃতি চিহ্ন, অবনী ওয়াশরুমে চলে গেল। আরশ বিছানায় পিঠ হেলিয়ে দিল। কিছুক্ষণ পর অবনী শাড়ি পরে বেরিয়ে এলো। ওয়াশরুমের দরজা খোলাতে আরশ সেদিকে তাকায়। অবনীর দিকে তাকিয়ে আরশ হাসতে হাসতে শেষ। কি হয়েছে, আপনি এরকম ভূতের মতো হো হো করে হাসছেন কেন? এত রাতে কি আপনাকে ভূতে ধরেছে নাকি? উদ্ধৃতি চিহ্ন, আরশ কোনো রকম হাসি থামিয়ে বলল, তোমার মতো পেতনি যার ঘাড়ে চেপে আছে তার আর নতুন করে ভূতে ধরার প্রয়োজন পড়বে না। বিশ্বাস করো, তোমাকে এত ভয়ঙ্কর লাগছে যে একটা ভূত তোমাকে দেখলে ভয় পালিয়ে যাবে। কথাটা বলে আরশ আবারও হাসি শুরু করে দিল। অবনী সোফার কুশনগুলো আরশের দিকে ছুঁড়ে মারল। অবনী আরশকে বলল, আমি কোথায় ঘুমাবো? যদি নিজেকে বাংলা সিনেমার নায়িকা ভাবো তাহলে ফ্লোরে বিশাল জায়গা পড়ে আছে, শুয়ে পড়ো। অথবা সোফা খালি পড়ে আছে, সেখানেও ঘুমাতে পারো। আর যদি নিজেকে সুস্থ মস্তিষ্কের মানুষ মনে করো তাহলে বিছানায় অনেক জায়গা পড়ে আছে, পাশেই ঘুমাতে পারো। কথাটা বলে আরশ নিজের মতো করে ঘুমিয়ে পড়ল।
অবনীর ফ্লোরে ওর সোফায় ঘুমানোর অভ্যাস নেই আর ঢং করে নিজে কষ্ট পাওয়ার মানেই হয় না, তাই আরশের পাশেই গুটিসুটি মেরে শুয়ে পড়ল। কিছু অবনীর একটা অভ্যাস আছে হাত পা ছড়াছড়ি করা। অবনী নিজের পাগুলো বারবার আরশের গায়ে তুলে দিচ্ছে। আরশ বারবার নামিয়ে দিচ্ছে, কিন্তু অবনী বারবার একই কাজ করছে। তাই আরশ খাটের কিনারায় চলে এলো, কিন্তু তাতেও রক্ষা মিলল না। অবনী পুরোটা খাট দখল করে নিল আর ফলস্বরূপ আরশ ধপ করে ফ্লোরে পড়ে গেল। ফ্লোরে কিছু পড়ার শব্দে অবনী চোখ মেলে তাকাল, কিন্তু তাকিয়ে যা দেখল তাতে অবনীর হাসিই থামছে না। অবনীকে এরকম হাসতে দেখে আরশের মেজাজটা আরও খারাপ হয়ে গেল। তাকে বিছানা থেকে ফ্লোরে ফেলে দিল। যেখানে তাকে টেনে উপরে তুলবে তা না করে পা গলের মতো হেসেই যাচ্ছে। অবনী কোনো মতে হাসি থামিয়ে বলল, এ কি আপনি নিচে কি করছেন? যুদ্ধ করতে নেমেছিলেন বুঝি? স্টপ দিস ননসেন্স। যুদ্ধ আমি নই, তুমি করছিলে। সারা বিছানায় এমনভাবে হাত পা ছড়াছড়ি করছিলে যেন তুমি কোনো বিছানা নয়, পুকুরের মধ্যে মাছ ধরতে নেমেছিলে। উদ্ধৃতি চিহ্ন। এই আপনি আমাকে এভাবে অপমান করছেন কেন? নিজেই আমাকে বিছানায় ঘুমাতে বললেন, এখন আবার নিজেই কথা শোনাচ্ছেন। তোমাকে বিছানায় ঘুমাতে বলেছিলাম, সারা বিছানায় হাত পা ছড়াছড়ি করতে বলিনি। এত কথা না বলে তোলো আমায়। উদ্ধৃতি চিহ্ন। আরশ উঠে দাঁড়িয়ে বালিশটা হাতে নিল। কি ব্যাপার, আপনি বালিশ হাতে নিয়ে কোথায় যাচ্ছেন? সিনেমায় তো দেখেছিলাম নায়িকারা বিছানা ছেড়ে সোফাতে ঘুমায়, এবার কি আপনি বিজনেস ছেড়ে ইউনিক টাইপের সিনেমা আবিষ্কার করতে চাইছেন নাকি? উদ্ধৃতি চিহ্ন। তোমার মতো মেয়ে যদি বউ হয়ে আসে তাহলে সব কিছুই ইউনিক হবে। তোমার মতো স্টুপিটের সাথে এক বিছানায় ঘুমানো জাস্ট ইম্পসিবল। উদ্ধৃতি চিহ্ন। তারপর আরশ সোফায় শুয়ে পড়ল। অবনী মুখ ভেঙচিকে টে আবারও শুয়ে পড়ল। কিছুক্ষণ পর বাঁধল আরেক বিপত্তি। শুরু হয়ে গেল অবনীর ভুবন কাঁপানো নাক ডাকা। আরশ মাত্রই একটু শান্তিতে ঘুমাবে বলে শুয়েছিল, কিন্তু অবনীর নাক ডাকার আওয়াজ যেন তার কান ভেদ করে ব্রেনে গিয়ে পৌঁছাচ্ছে। আরশ কানে বালিশ চেয়ে পেয়ে ধরল, তাও লাভ হল না। হাত দিয়ে কান চেয়ে পেয়ে ধরল, তাতেও যখন লাভ হল না, আরশ এবার শোয়া থেকে উঠে বসল। ইয়া মাবুদ, এ তুমি আমাকে কোন বিপদের মধ্যে ফেলে দিলে? আরশ বিছানার দিকে এগিয়ে গেল। আরশের ইচ্ছে করছে অবনীর গলাটি পেয়ে সারা জীবনের মতো নাক ডাকা বন্ধ করে দিতে। তা না পেরে আরশ অবনীর নাকটি পেয়ে ধরল। শ্বাস নিতে না পেরে অবনী কে কে বলে ঘুম থেকে লাফিয়ে উঠল। চোখ মেলে আরশকে দেখে ভরকে গেল। ওমা গো, কে আছো গো, আমাকে বাঁচাও। এই রাক্ষসটা আমায় মেরে ফেলল গো। কে কোথায়? আর কিছু বলার আগেই আরশ অবনীর মুখ চেপে ধরল। অবনীকে এরকম চেঁচাতে দেখে আরশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এই মেয়ে, সমস্যা কি তোমার? এরকম ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? সবাই কি তোমার জন্য আমার মতো রাতে না ঘুমিয়ে জেগে থাকবে নাকি? আর একটা সাউন্ড করলে কোলে তুলে ছাদে নিয়ে ধপ করে নিচে ফেলে দিব মাইন্ড ইট। উদ্ধৃতি চিহ্ন। অবনী আরশের কথা শুনে চোখ বড় বড় করে উমম উমম করছে। আরশ ব্যাপারটা লক্ষ্য করতেই হাতটা সরিয়ে নিল। হাত সরাতেই অবনী বলল, কি বলতে চাইছেন আপনি? আপনি আমাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলবেন আর আমি চুপচাপ দেখব? আপনি জঘন্য জানতাম, কিন্তু এতটা জঘন্য সেটা জানতাম না। ভাগ্যিস আমার ঘুম ভেঙে গিয়েছিল, না হলে তো আগামীকাল ব্রেকিং নিউজ আসত, স্ত্রী হত্যার দায় বাংলাদেশের টপ বিজনেসম্যান আরশ খানকে গ্রেপ্তার করা হল। তারপর জেল। স্টপ, জাস্ট স্টপ দিস ননসেন্স। মিনিমাম কনমোশেন্সটুকু নেই তোমার? আমার কি কাজ নেই নাকি যে তোমার মতো একটা অপদার্থকে করতে যাব? উদ্ধৃতি চিহ্ন। তাহলে এভাবে আমার নাকটি পেয়ে ধরলেন কেন? তোমার ভুবন কাঁপানো নাক ডাকার আওয়াজ বন্ধ করার জন্য। বাবা রে বাবা, যেইভাবে ট্র্যাক্টর মেশিনের মতো নাক ডাকা শুরু করেছ, নাক ডাকার কোনো কম্পিটিশন থাকলে তুমি শিওর ফার্স্ট হতে। উদ্ধৃতি চিহ্ন। ছি ছি ছি, এত বড় অপবাদ আপনি আমাকে দিতে পারলেন? শেষ পর্যন্ত কোনো কিছু নিয়ে না পেয়ে এবার নাক ডাকার ইস্যু খুঁজে বের করলেন। আপনার কি মনে হয় আমি নাক ডাকলে আমি শুনতে পেতাম না? আমি সর্বোচ্চ একটু জোরে জোরে শ্বাস নিই। আপনি কি চাইছেন বলুন তো? আমি কি আপনার জন্য শান্তিতে নিঃশ্বাসটুকু নিতে পারব না? উদ্ধৃতি চিহ্ন। না, তা কেন পারবে না? আমাকে জ্বালাতেই তো আমার ঘাড়ে চেপে বসেছ। ইচ্ছে করছে দাদুকে ডেকে বলি, তোমার গুণবতী নাতবউ এর গুণের বাহারে আমি শান্তিতে ঘুমাতেও পারছি না। শুরুতে বিছানা দখল করেছ, এবার রুমটাও দখল করতে চাইছ। থাকো তুমি রুমের মধ্যে, যত খুশি নাক ডাকো, হাত পা ছড়াছড়ি করো, আমি গেলাম। উদ্ধৃতি চিহ্ন।
কথাটা বলে আরশ দরজার ছিটকিনি খুলে বাইরে যাবে, কিন্তু সেখানেও আরেক সমস্যা, তার শয়তান বন্ধুগুলো বাইরে থেকে দরজা লক করে দিয়েছে। আরশের এবার নিজের মাথায় নিজে বাড়ি মারতে ইচ্ছে করছে। ইয়া মাবুদ, তুমি আমায় এই কোন ঝামেলায় ফেললে? উদ্ধৃতি চিহ্ন। আরশকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবনী বলল, কি হল, এখনও দাঁড়িয়ে আছেন কেন? নিজেকে খুব চালাক ভাবেন আপনি, তাই না? কি ভেবেছিলেন আপনি রুম থেকে চলে যাচ্ছেন শুনে আমি বলবো ওগো নাগো তুমি যেও না? আমি তোমার স্ত্রী, রুম থেকে যদি যেতেই হয় তাহলে আমিই চলে যাচ্ছি। আপনি যদি আমার থেকে এরকম কিছু আশা করে থাকেন তাহলে সেই আশাকে পদ্মা সেতুতে টুস করে ফেলে আসুন, কারণ এরকম কিছুই হবে না। উদ্ধৃতি চিহ্ন। অবনীর কথায় আরশের মেজাজটা আরও বিগড়ে গেল। এই তুমি থামবে? আমার ধৈর্যের সীমা ছাড়িও না বলে দিলাম। আমি রেগে গেলে ঠিক কি হতে পারে তুমি ভাবতেও পারছ না। তোমার মতো মেয়ের কাছে আমি এমনটা দুঃস্বপ্নেও আশা করি না। ওকে নেহাত বাইরে থেকে দরজা লক করা, তাই বের হতে পারছি না। শয়তান বন্ধুগুলো বাহির থেকেই দরজা লক করে দিয়েছে। উদ্ধৃতি চিহ্ন। বাই এনি চান্স আপনি আবার তাদের শিখিয়ে দেননি তো বাইরে থেকে দরজা বন্ধ করতে? অবনীর কথায় আরশ রাগী দৃষ্টিতে তাকাতেই অবনী চুপ হয়ে যায়। কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। পরে যদি আরশ সত্যিই রেগে যায়, তাহলে তার রক্ষে থাকবে না। আরশ একটা কোল বালিশ নিয়ে বিছানার মাঝে রেখে অবনীর দিকে আঙ্গুল তুলে বলল, যথেষ্ট সহ্য করেছি আর না। এবার যতক্ষণ পর্যন্ত আমার ঘুম না আসবে ততক্ষণ তুমি জেগে থাকবে। যদি আমার ঘুমে বিন্দুমাত্র ডিস্টার্ব হয় তুমি ভাবতেও পারছ না তোমার জন্য কত বড় শাস্তি অপেক্ষা করছে। আর মাঝে দিয়ে কোল বালিশ দিয়ে দিলাম এপাশটা আমার আর ওই পাশটা তোমার। সীমানা অতিক্রম করে যদি 1 ইঞ্চিও এদিকে এসেছ আমি কিন্তু তোমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিব মাইন্ডিট। কথাটা বলে আরশ শুয়ে পড়ল। কিছুক্ষণ পর অবনী বলল, মিস্টার খান আপনি কি জেগে আছেন? উদ্ধৃতি চিহ্ন। আরশের কোনো সারা শব্দ না পেয়ে অবনী একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, লাকি পেয়েছিসটা কি? হ্যাঁ, আমাকে কি এখনও নিজের কর্মচারী ভাবিস? অফিসের মতো বাড়িতেও নিজেকে বশ ভাবা শুরু করেছিস? এটা কি তোর অফিস নাকি? হ্যাঁ, নেহাত আজ দয়া করে ছেড়ে দিলাম। নেক্সট টাইম দেখিস আমার সাথে বসগিরি করতে আসলে তোর কি হাল করি। অবনী কি জিনিস হারে হারে বোঝাবো তোকে? তোর এসব বসগিরি অফিসে দেখাবি, বাড়িতে নয়। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে শোয়ার জন্য পেছনে ফিরতেই অবনী চমকে উঠল, কারণ আরশ তার দিকে কেমন করে তাকিয়ে আছে। কি আপনি না ঘুমাচ্ছিলেন? ঘুম ভাঙল কিভাবে? কোনো স্বপ্ন টপ্ন দেখছিলেন নাকি? উদ্ধৃতি চিহ্ন। ঘুমাতে পারলে তো স্বপ্নটা দেখব। আর এত রাতে তোমার সাথে তর্ক করার কোনো মোড নেই আমার। তোমাকে তো আমি পরে দেখে নিব, অসভ্য মেয়ে কোথাকার। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে আরশ পেছনে ঘুরে ঘুমিয়ে পড়ল। অবনী নিজের বুকে থুথু দিয়ে মনে মনে বলল, যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেছি। উদ্ধৃতি চিহ্ন। সকালবেলা অবনী চোখ মেলে দেখল তাদের মাঝে কোল বালিশটা নিচে পড়ে আছে, সে আরশের বুকের উপর মাথা দিয়ে রেখেছে। অবনী দ্রুত চিৎকে সরে এলো। বাপরে বাপ, এখন যদি খারুসটা দেখত আমি তার বুকে মাথা রেখেছি নিশ্চয়ই মাথা গর্দান করত। অবনী আরশের দিকে তাকিয়ে বলল, কি সুন্দর করে ঘুমাচ্ছে। ঈষস দেখে তো মনে হচ্ছে বাচ্চা একটা ছেলে। কে দেখলে বলবে এই নিষ্পাপ চেহারার আড়ালে শয়তান লুকিয়ে আছে। যদি বজ্জাত লোকটা সব সময় এরকম শান্ত থাকত কত সুন্দর লাগত। ইচ্ছে করছে এই নিষ্পাপ মুখটার দিকে তাকিয়েই থাকি। উদ্ধৃতি চিহ্ন। তারপর অবনীর মাথায় আবার দুষ্টু বুদ্ধি এলো। নো অবনী, বাই এনি চান্স তুই কি এই বজ্জাত বসের প্রেমে পড়ছিস নাকি? না একদম না। দরকার পড়লে পদ্মা সেতুতে ঝাঁপিয়ে পড়, তারপরও এই বেয়াদবটার প্রেমে পড়িস না। আমার ঘুম হারাম করে নিজে শান্তিতে ঘুমানো হচ্ছে তাই না? চান্দু দেখো এবার আমি কিভাবে তোমার আরামের ঘুমটা হারাম করি। উদ্ধৃতি চিহ্ন। অবনী এক মগ পানি এনে আরশের গায়ে ঢেলে দিল। আচমকা পানি পড়াতে আরশ হন্তদন্ত হয়ে লাফিয়ে উঠল। দাদু, ছাদ ফোটা হলো কি করে? উদ্ধৃতি চিহ্ন। আরশের অবস্থা দেখে অবনী হাসতে হাসতে গড়াগড়ি। অবনীর হাতে মগ দেখে আরশের আর বুঝতে বাকি রইল না পানিটা অবনীই ঢেলেছিল। আরশ রাগী দৃষ্টিতে অবনীর দিকে তাকিয়ে কিছু না বলে হন হন করে ওয়াশরুমে গেল। আরশের এমন কাজে অবনীর হাসি যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। কিছুক্ষণ পর আরশ ওয়াশরুমে গিয়ে এক বালতি পানি এনে অবনীর গায়ে ঢেলে দিয়ে অবনীকে পুরো কাক ভেজা করে দিল। এবার আরশ হাসতে হাসতে বলল, কি হলো ম্যাডাম, খুব হাসি পাচ্ছে তাই না? এবার হাসছ না কেন? হাসো, তুমি তো আমার অর্ধাঙ্গিনী বলে কথা।
আমি ভিজব আর তুমি হাসবে তা তো হতে পারে না, তার চেয়ে বরং দুজন একসাথে হাসি। উদ্ধৃতি চিহ্ন। আরশের হাসি দেখে অবনীর রাগে গা জ্বলে উঠল। অবনী রাগে ফোঁস ফোঁস করতে করতে বলল, এটা কি করলেন আপনি? আমার গায়ে পানি ঢেলে দিলেন কেন? উদ্ধৃতি চিহ্ন। কেন? পানি ঢালা তো খুব মজা, তাই না? তাই আমিও একটু অংশীদার হলাম। আপনি বেলা করে পড়ে পড়ে ঘুমাচ্ছিলেন, তাই তো আমি আপনার ঘুম ভাঙ্গানোর জন্য পানি ঢেলেছিলাম। আপনি কেন আমাকে কাক ভেজা করে দিলেন? উদ্ধৃতি চিহ্ন। আমি কি তোমাকে বলেছিলাম আমাকে সকালবেলা জাগিয়ে দিও? নিজেকে খুব চালাক মনে করো, তাই না? তুরিমি নিজেকে যতটা চালাক ভাবো ততটা চালাক তুমি নও। চালাকি করতেও মিনিমাম নলেজ থাকা প্রয়োজন, যেটা তোমার নেই। শুধু শুধু বেকার আমার পেছনে লাগতে এসো না, আমার পেছনে যতবারই লাগতে আসবে ততবারই এরকম ফল হবে। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে আরশ রুম থেকে বেরিয়ে গেল। অবনী নিজে নিজে বলছে, আমার বুদ্ধি নেই তাই না? বুদ্ধি নেই তো কি হয়েছে, শয়তানি বুদ্ধি তো আছে। আপনাকে যদি আমি নাকানি চুবানি না খাইয়েছি তো আমার নামও অবনীকা অবন্তী নয়, হুহো। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে অবনী চেঞ্জ করতে গেল। ফ্রেশ হয়ে অবনী বাইরের দিকে পা রাখল। সিঁড়ির পাশের রুমটা আরশের বাবা মায়ের। অবনী ওদিকটায় যাচ্ছিল, হঠাৎ অবনীর পায়ের সামনে ফুলের টবের ভাঙ্গা অংশ পড়ল। মনে হচ্ছে কেউ ছুঁড়ে মেরেছে। অবনী যেদিক থেকে টবটা এলো সেদিকে অনুসরণ করে পা বাড়াল। গিয়ে যা শুনল তাতে অবনী ভরকে গেল। অবনী আড়ি পেতে শুনছে। ভেতর থেকে একটি মেয়ে বলছে, নো নো নো, আমি এটা কিছুতেই মানতে পারছি না খালাম্নি। তুমি কি করে এটা হতে দিলে? তুমি বিয়েটা কোনো ভাবে আটকাতে পারলে না? শুধুমাত্র তোমার উপর ভরসা করে আমি বিদেশে পড়তে গিয়েছিলাম, আর তুমি কিনা আমার আরশকে অন্য একটা মেয়ের জীবন সঙ্গী করে দিলে? তাও আবার একটা মিডল ক্লাসের মেয়েকে খানবাড়ির বউ করে নিয়ে এলে। উদ্ধৃতি চিহ্ন। আরে আমি কি চেয়েছি নাকি? তুই তো জানিস ওই জাহানারা খান আমার স্বামী আর ছেলেটাকে নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছে। আমি তোর কথা বলেছিলাম, কিন্তু ওই জাহানারা খান কিছুতেই তোর সাথে বিয়ে দিতে মতো দেয়নি। শান্ত হ মা, আমায় ভুল বুঝিস না। আমি কম চেষ্টা করিনি। উদ্ধৃতি চিহ্ন। শান্ত হব? ইম্পসিবল। আমার ভালোবাসার মানুষটি অন্য একজনের ঘরে সংসার করবে আর আমি তা হতে দিব বলে তোমার মনে হয়? ওই বুড়িটাকে তো আমি সেদিনই গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চাইছিলাম। একটা মানুষের ভাগ্য কতটা ভালো হলে এরকম জমের মুখ থেকে ফিরে আসে। আরে এমনি এমনি তো ফিরে আসেনি। ওই থার্ড ক্লাস মেয়েটাই তো জমের মুখ থেকে ফিরিয়ে এনেছে বুড়িটাকে। সেদিন যদি বুড়িটা মরত তাহলে আজ এই খান ভবনের মালকিন হতাম আমি। সবকিছু হতো আমার নির্দেশে। উদ্ধৃতি চিহ্ন। চিন্তা করো না খলামণি, আমি যখন একবার এসে গেছি সবকিছু আমিই বুঝে নিব। ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তাই পেয়েছি, আর না হলে ছিনিয়ে নিয়েছি, আরশকেও আমি ঠিক চিনিয়ে নিব। তুমি শুধু দেখো আমি কি করি। ওই মিডল ক্লাস মেয়েকে আমি সবার সামনে ছোট করে আরশকে বুঝিয়ে দিব ওই মেয়েটা নয়, আমিই তার ওয়াইফ হওয়ার উপযুক্ত। হাহাহা করে শয়তানি হাসি দিল চৈতি। উদ্ধৃতি চিহ্ন। চৈতি প্রিয়া খানের একমাত্র বোনের একমাত্র মেয়ে। চৈতির জন্মের সময় তার মা মারা যায়। বাবা আরেক বিয়ে করে। প্রিয়া খান চৈতিকে নিজের কাছে নিয়ে আসে। তার মূল উদ্দেশ্য ছিল আরশের সামনে সামনে চৈতি থাকবে আর চৈতিকেই নিজের পুত্রবধূ বানাবে, কিন্তু তার সেই আশায় জল ঢেলে দিল জাহানারা খান। তিনি বলে দিয়েছেন খান ভবনের ঐতিহ্য ভেঙ্গে তাদের বিয়ে মেনে নিয়েছে বলে এই নয় যে চিরদিনের জন্য খান বাড়ির ঐতিহ্য মুছে যাবে। আত্মীয়ের মধ্যে আত্মীয়তা খান বাড়ির নিয়ম নয়। মূলত জাহানারা খানের এমনিও চৈতিকে পছন্দ ছিল না। তার আচার আচরণ ছিল উশৃঙ্খল টাইপের। এতক্ষণ তাদের দুজনের সব কথাই শুনল অবনী। ওদের কথা শুনে অবনী বলছে, আরে বাহ, আমার শাশুড়ি মা তো দেখছি রিনা খানের চেয়ে কোনো অংশে কম নয়। নামেও বেশ মিল রয়েছে খান আর খান। এক খান দেখলাম টিভিতে আর আরেক খান আমার সংসারে। আর ওই ডাইনিটার শখ দেখে তো পিত্তি জ্বলে যায়। শখ কত আমার বরকে আমার থেকে ছিনিয়ে নিবি। যতই ওই বজ্জাত বসকে না দেখতে পারি তাই বলে কি নিজের স্বামীকে তোর মতো ডাইনির হাতে তুলে দিব নাকি? তুই যদি ডাইনি হোস আমি প্রয়োজনে পিশাচিনী হব। উদ্ধৃতি চিহ্ন। তখনই কেউ একজন অবনীকে হেঁচকা টান দিয়ে সরিয়ে নিল।